মানুষের জন্য কিছু করতে গেলে রাজনীতির বিকল্প কিছুই না। রাজনীতি আসতে হবে। এমপি প্রার্থী লড়ছেন, কিন্তু বিএনপিতে আপনি একবার শেষ পর্যায়ে যে যোগদান করছেন, আসলে বিষয়টা যদি ক্লিয়ার করতেন। আসলে বিষয়, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি বাউফলের কথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাউফল। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হলো আমাদের প্রিয় বাউফলের জানা অজানা ইতিহাস। আমাদের এই এপিসোডে আমরা আমন্ত্রণ করে থাকি বিভিন্ন সাংবাদিক, রাজনীতিবিদ, সাধারণ মানুষ, এবং আপনারাও আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে মন খুলে কথা বলতে। আমরা প্রথম পর্বে আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়ে হাজির হয়েছি দ্বিতীয় পর্ব নিয়ে। আমাদের আজকের এই সপ্তাহে বিশেষ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাউফল গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব মাস্টার। আমরা কথা বলবো তার সাথে, আমরা কথা বলবো তার দল নিয়ে চিন্তা ভাবনা, বাউফল নিয়ে তাদের চিন্তা ভাবনা কি, সে বিষয়ে আমাদের অতিথির কাছে জানবো। চলুন। জি হাবিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের এই অনুষ্ঠানে দেওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সোহেল ভাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন অধিকার পরিষদের পক্ষ থেকে। জি হাবিব ভাই, তো আজকে আমরা যে অনুষ্ঠানটা প্রতি সপ্তাহে আমরা আলোচনা করে থাকি, আমাদের বিশেষ অতিথি একজন করে আসে। দ্বিতীয় পর্বে আলহামদুলিল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আমরা মূলত আলোচনা করে থাকি, আপনি যেহেতু রাজনীতির ব্যক্তি, একজন শিক্ষক, আপনার পারিবারিক জীবনের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা হবে আমাদের আজকে অনুষ্ঠান, আমাদের দর্শকরা জানবে। তো প্রথমে আমি আসি আপনার কাছে একটি প্রশ্ন, যেটি আপনার অনেক প্রশ্ন আছে আপনার কাছে। প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। রাজনীতিতে আপনি এক নামে চিনলেও আপনাকে একজন শিক্ষক, আপনি একজন শিক্ষক, শিক্ষকতার পেশাটি কেন বেছে নিয়েছেন? শিক্ষকতার পেশা? জি, শিক্ষকতার পেশা। হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই আসলে পুরো একজন ছাত্র ছিলাম। আর শিক্ষকতা পেশাটা আমি ওখান থেকে এটা লালন করেছি যে আসলে শিক্ষকতা পেশায় মানুষকে কিছু শেখানো যায়, সেটা সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই একজন শিক্ষকের ভূমিকা থাকে। তার এই বিষয়টাকে আমি গুরুত্ব দিয়ে আমি আসলে শিক্ষকতা পেশা বেছে নিয়েছি। আমি চাচ্ছি যে শিক্ষকতা পেশা আসলে এটা একটা সম্মানজনক পেশা, সকল শ্রেণী পেশার মানুষ তাকে সম্মান করে, ভালোবাসে। সে হোক আপার লেভেল থেকে একদম লো লেভেল, প্রত্যেকটা মানুষ তাকে ছাড় বলেই জানে। একটা সম্মানের পেশা। হ্যাঁ, এর থেকে আমি এটাকে আসলে বেছে নিয়েছি। তো আমরা যতটুকু জানি আপনি ছোটবেলা থেকে রাজনীতিতে জড়িত না। না, তো আপনি মূলত রাজনীতির পেশাটা, মানে রাজনীতিটা কখন আপনার গ্রহণযোগ্য মনে হলো যে আসলে রাজনীতি আমার করা প্রয়োজন শিক্ষকতার জায়গা থেকে? আসলে শিক্ষকতা পেশাটা মানে পেশার পাশাপাশি আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিশেছি, দেখেছি তাদের দুঃখ দুর্দশা, বিভিন্ন মানুষ এবং ছাত্র, শিক্ষক, অভিভাবক, হ্যাঁ, বন্ধুমহল থেকে সকলের যে কাছ থেকে তাদের অনেক বিষয়গুলি অনুধাবন করতে পেরেছি। তার সুবাদে আমি চিন্তা করলাম যদি মানুষের জন্য কিছু করা যায়, তাহলে মানুষের জন্য কিছু করতে গেলে রাজনীতির বিকল্প কিছুই না। রাজনীতি কিছু করতে চাই। হ্যাঁ, আমি রাজনীতিতে এসেছি শুধু মানুষকে নিয়ে ভেবে এবং মানুষের উপকার করার জন্য। আমি সকল মানুষের উপকার করতে পারবো না, অন্তত যদি আমি দুই একটা মানুষের জন্য কিছু করতে পারি, আমার মৃত্যুর পর এটা পাথর হয়ে থাকবে। আসলে এই চিন্তা থেকে আমার মূলত রাজনীতিতে আসা। একজন শিক্ষক, একজন রাজনীতিবিদ, আসলে মানুষ কি চোখে দেখে, আপনার কোন চোখে দেখে, আর এই দুইটা আপনি একসাথে কিভাবে ব্যালেন্স? আসলে এটা দুটোটাই আমি মনে করি একটা সেবামূলক কাজ। একজন শিক্ষক তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করা, আর একজন রাজনীতিবিদ সে তার একটা মূল দায়িত্ব হচ্ছে মানুষকে সেবা দেওয়া। আসলে দুটোটাই আমি একই ক্যাটাগরিতে দেখি। শিক্ষক হিসেবে আমি আমার ছাত্র, আমার পাড়া প্রতিবেশী, একজন শিক্ষকের যে নৈতিক আদর্শ, এগুলো যাতে আমি মানুষের মধ্যে যেভাবে ছড়িয়ে দিতে পারি, আর রাজনীতিতেও আমি ওইভাবেই মানুষের মধ্যে আমার একটা আদর্শ। মানুষ আসলে যে আমরা মানুষের জন্য তো কিছু করা উচিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো উচিত। তার থেকে আমি দেখছি এটা যদি আমি শিক্ষকতার সাথে আমি শিখিয়ে দিয়ে গেলাম,
যদি মানুষের জন্য যদি আমার কিছু করতে হয় তাহলে আমার রাজনীতিতে আসতে হবে। আর দুটোটাই কিন্তু আসলে একে অপরের মূলত পরিপূরক। আপনার একজন রাজনীতিবিদ, আমি মনে করি একজন রাজনীতিবিদ সে একজন শিক্ষক, সে একজন সমাজসেবক, সে একজন মানুষের কণ্ঠস্বর, সে একজন মানুষের অভিভাবক। এটা একজন শিক্ষকের ভিতরে পড়ে, একজন রাজনীতিবিদের ভিতরে মূলত পড়ে। হলো যে মানুষের সেবার উদ্দেশ্য। মানুষের সেবা। জি, ধন্যবাদ আপনাকে। যে আমরা দেখছি গত জাতীয় নির্বাচনে 2025 সালে আপনি গণ অধিকার পরিষদ হয়ে বাউফলের 2 আসনে এমপি প্রার্থী লড়ছেন, কিন্তু বিএনপিতে আপনি একবার শেষ পর্যায়ে যায় যোগদান করছেন। আসলে বিষয়টা যদি ক্লিয়ার করতেন। আসলে বিষয়টা কি, আমি তো একটা সংগঠক, জি, আমি তো একক ব্যক্তি না। এখন সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত তো আমাকে ফলো করতে হবে। এটা আপনার সংগঠনের সিদ্ধান্ত। হ্যাঁ, আমাকে কেন্দ্রীয় সিদ্ধান্ত ওবে না করলে তো আমি লাঞ্ছিত হয়ে যাবো। ধরুন আমি একটা জাহাজে উঠছি, জাহাজের মাস্টার করবো বা কেবিন নাবিক যেটা সিদ্ধান্ত দিবে, ওই সিদ্ধান্ত তো আমাদেরকে ফলো করতে হবে। তার ধারাবাহিকতায় মূলত আমি এই যে বিএনপির প্রার্থীকে আমি সমর্থন করতে বাধ্য হয়েছি। ওই সময়টাই কেন আর একটু আগে করা যেত কিনা? আমি ভেবে চিন্তে দেখেছি যে কিছুক্ষণ সময় পরে আসলে সিদ্ধান্তটা পরিবর্তন আসে কিনা, আসলে আমি মাঠে থাকতে পারি কিনা। আমার তো ইচ্ছে ছিল আমি মাঠে থাকবো, নির্বাচন করব, আমাকে মানুষে নির্বাচিত করবে, সেই আশা এবং অভিপ্রায় নিয়েই আসলে আমি মাঠে ছিলাম শেষ পর্যন্ত। যাতে দলীয় কেন্দ্রীয় কমিটির যে একটা রেড অ্যালার্ট যখন জারি হয়েছে যে আমরা থাকতে পারবেন না ওখানে, তাহলে আমাদের যে আমরা একটা জোট বলেন বা ঐক্য বলেন বা নির্বাচনী সমঝোতা বলেন, তাহলে আমাদের ভিতরে একটা প্রভাব পড়ে। এটা সেই জন্য শেষ পর্যন্ত আর আমি আমরা সিদ্ধান্তটাকে আমি পরিবর্তন করছি। তখনকার প্রচারণা বিএনপির ভিতরে ঢুকে প্রচারণা চালাইছেন, অভিজ্ঞতাটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, এখন আমার অভিজ্ঞতাটা ভালোই ছিল। আর আমি তো অভিজ্ঞতা বলতে, আমি যেহেতু একটা দলের প্রার্থী আমি নির্বাচন করেছি, আমি স্বাভাবিকভাবে আর একটা দলকে আমি সমর্থন করেছি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী। তো মনের ভিতরে তো আমার একটু হইলেও আবেগ ছিল কাজ করবে, এটাই স্বাভাবিক। তারপরও সিদ্ধান্ত আমার তো হাইকমান্ডের কমান্ডার মানতেই হবে। মানুষ কিভাবে নিয়েছিল, বাউফলের সাধারণ মানুষ আপনাকে কিভাবে নিয়েছিল ওই সময়? না, মানুষ স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল? মেনে নিতে তো স্বাভাবিকভাবে আমার যারা কর্মী সমর্থক তাদের তো একটু কষ্ট হয়েছে যে না আমরা ট্র্যাকে মাঠে ভোট দিব, তার একটা আনন্দ। আমি হয়তো ভোট কম পাই বেশি পাই সেটা মুখ্য বিষয় না, কিন্তু আমি একজন প্রার্থী, আমার কর্মী সমর্থকরা আমার ট্যাগ মাঠে তারা ভোট দেবে, আমাকে তারা বিজয়ী করবে, এই যে তাদের ভিতরে একটা আশা, তাহলে আশা থেকে আমি তাদেরকে ফিরিয়ে দিয়েছি। সেক্ষেত্রে তারা ব্যথিত এবং মর্মাহত অবশ্যই হয়েছে, আমিও যেরকম হয়েছি, তারাও তো তাদের অনুভূতিটা আসলে ব্যক্ত করতে পারে। অনেক আরেকটি বিষয়, আপনারা নতুন একটি কমিটি করেছেন কিছুদিন আগে বাউফলে, সেখানে আপনার সভাপতি। আসলে এই কমিটি নিয়ে কর্মী এবং আপনাদের মধ্যে কোনো বিভক্ত আছে কিনা, নাকি আপনারা মিলেমিশে কমিটিটা দিয়েছেন? হ্যাঁ, আমরা মিলেমিশে কমিটিটা দিয়েছি। আমাদের কমিটিটা 2026 তারিখে বিলুপ্ত হয়। আমাদের এটা আহ্বায়ক কমিটি ছিল আগে, হওয়ার পরে এটা আমরা স্থানীয় পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকদের আলোচনার প্রেক্ষিতে আমরা এই কমিটিটা দিয়েছি। কমিটিটা দেওয়ার পূর্বে 60 সদস্য বিশিষ্ট আমাদের একটি কমিটি করে দিয়েছে, যে এই কমিটি যারা বাস্তবায়ন কমিটি করে দিয়েছিলেন, এই বাস্তবায়ন কমিটি ও এ বিষয় নিয়ে একটা রিপোর্ট করেছে। রিপোর্টের প্রেক্ষিতে কমিটিটা মূলত দেওয়া হয়েছে। কিন্তু আমরা সকলেই আনন্দিত এবং সকলের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে, যার স্থান থেকে সবাই আনন্দিত। আচ্ছা, এই নতুন কমিটি নিয়ে আপনার বাউফলে পরবর্তী চ্যালেঞ্জ কি, পরিকল্পনা? আমার পরিকল্পনা, এটা আমাদের নতুন একটি সংগঠন, আমাদের অন্যান্য রাজনৈতিক দলের মতো অত কর্মী সমর্থক তো আমাদের নেই। এখন আমার প্রথম টার্গেট হলো আমার প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, আমার অনেক ইউনিয়ন ও কমিটি আছে, এবং ওয়ার্ড পর্যায়ে আমি কমিটিগুলো সম্পন্ন করব। এবং আমাদের আরো 3-4টে ইউনিট আছে, যেমন ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার, পেশাজীবী অধিকার। তাহলে এগুলোকে আরো আমরা ইনক্রিজ করার পরে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেটা
আমাদের এই মেসেজটা ম্যান টু ম্যান, ডোর টু ডোর যেন পৌঁছে দিতে পারি, এবং বাউফলে তথা সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ নামে একটা জোরালো শক্তিশালী সংগঠন আছে, যা যেন মানুষ বুঝতে পারে। এটা আমাদের প্রথম চ্যালেঞ্জ। জি, আরেকটি হলো যে আমাদের বাউফলের পার্শ্ববর্তী যে এই উপজেলা দশপিনা গলাচিপায় গণ অধিকার পরিষদের যিনি কেন্দ্রীয় সভাপতি, তিনি নির্বাচিত হয়ে এমপি হয়েছেন এবং তিনি মন্ত্রী হয়েছেন। আসলে আপনার যে দলপ্রধান আসলে আমাদের বাউফলের জন্য বা আপনাদের দলের জন্য বাউফলের জন্য কি করতে পারে, সে কতটুকু আশা আছে বাউফলের মানুষের তার প্রতি? আমার দলপ্রধান পটুয়াখালী 3 দশপিনা গলাচিপার সংসদে আসন 111 যে নির্বাচিত মানে এমপি প্রার্থী মাননীয় মন্ত্রী আছেন, ওনার প্রত্যেক নিবাস কিন্তু আমাদের বাউফলে শৌলায়, মানে প্রত্যেক নিবাস জন্মস্থান বলতে পারো। সেক্ষেত্রে তার বাউফলটি একটা আলাদা চিন্তা আছে, সে আলাদাভাবে বাউফলকে নিয়ে ভাবে, এবং রিসেন্টলি সে বাউফল আসবেন সরকারের প্রোগ্রামে। যেহেতু সে একজন মন্ত্রী, ইচ্ছা করলে তো কোনো শিডিউল সে নিতে পারতেছে না সরকারের প্রোগ্রাম ছাড়া। এ ব্যাপারে তার সাথে আমার একাধিকবার কথা হয়েছে। তবে গেল এই যে ঈদুল আজহার মানে পরবর্তী সপ্তাহে উনি আমাকে একটা প্রোগ্রাম দিয়েছিলেন। তখন আমার বিশেষ কারণে বলতে আমার শ্বশুর অসুস্থ ছিল, আমার শ্বশুর অসুস্থ থাকার কারণে আমি স্টেশনে থাকতে পারিনি, যার কারণে প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। এখন নেক্সট যখন সে দশপিনা গলাচিপা ঢুকবে, ওই সময় ওর সাথে বাউফলের প্রোগ্রামটা সেট করে নেবে। 18 বছর পর এই দশপিনা আসনে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছে, এই বিষয়টি আসলে কি? এটা তো দীর্ঘ 28 বছর পর এই যে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছে, এটা শুধু দশপিনা গলাচিপার জন্য না, পটুয়াখালী জেলার জন্য একটি আনন্দের বিষয়। হ্যাঁ, পটুয়াখালী জেলার জন্য, যেখানে আমরা দেখবেন আমাদের এই বাউফলে দীর্ঘ অনেক বছর বলতে 6বারের এমপি ছিল, জাতীয় সংসদের সংসদ সদস্য ছিল জনাব আসম ফিরোজ। উনি কিন্তু এতবার এমপি থাকার পর একটা মন্ত্রিত্ব নিতে পারেনি বা অনেকে দেওয়া হয় নাই। সেক্ষেত্রে উনি প্রথমবার নির্বাচিত হওয়ার পরে উনি একজন মন্ত্রী পেয়েছেন, এবং এত কনিষ্ঠ, ওনার বয়স কিন্তু 31 বছর চলে। এই বয়সে একজন মন্ত্রী পাওয়া, রাজনৈতিক মাঠ থেকে উঠে আসে এবং মন্ত্রিত্ব করা কিন্তু এক জিনিস না, অনেক কিছু বোঝাপড়ার বিষয় থাকে। ওনাকে কিন্তু রিসেন্টলি এবং ফুল মন্ত্রী দেওয়ার চিন্তা ভাবনা চলছে। তো এটা থেকে আমরা আশার আলো দেখতেছি উনি আমাদের জন্য দশপিনা গলাচিপার জন্য তো করবে, বিশেষ করে ওনার চিন্তাটা পটুয়াখালী জেলা নিয়ে, পুরো জেলা নিয়ে ওনার চিন্তা যে পটুয়াখালী জেলা বলতে যেন বিভিন্ন নূরকে বোঝায়, এরকম ওনার একটা চিন্তা। সেখানে শুধু দশপিনা গলাচিপা নিয়ে ওনার ভাবনা না, ওনার ভাবনা টোটাল পটুয়াখালী জেলা দিয়ে। দশপিনা গলাচিপার পরে যদি কোনো ভাবনা থাকে সেটা বাউফলকে নিয়ে। বাউফলের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিক নানা কোন্দলের মধ্যে আছে, আমরা জানি দল বিভক্তির বিষয়। সেই জায়গা থেকে আপনার দল আসলে কি করতে চায় বাউফলের জন্য এই রাজনীতির মধ্যে আর কি? যেমন বিভিন্ন দলের মধ্যে দল বিভক্ত আছে না, এবং আপনাদের মধ্যে মানে এরকম কোনো আছে কিনা? আমাদের মধ্যে ওরকম বিভাজন এবং গ্রুপিং এই সিস্টেমটা নেই, আর এটা ভবিষ্যতে হবে বলে আমি আশা করি না। কারণ আমরা একটা সিস্টেম হয়ে চলতে চাই। আমরা রুলস ওবে করলে হয় কি, যদি আমরা একটা নিয়মের ভিতরে থাকি, একটা জবাবদিহিতার ভিতরে থাকি, সেক্ষেত্রে আমাদের আর ভাঙনের কোনো সুযোগ নেই, গ্রুপিং হওয়ার সুযোগ নেই। সকলের জায়গা থেকে যদি সোচ্চার থাকে এবং সকলের ন্যায্য সম্মান বা অধিকার যদি পায়, সেখানে তো বিবেচনার প্রশ্নই আসে না। বাউফলের রাস্তাঘাট, অবকাঠামো, এগুলা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি আছে ভবিষ্যতে? এটা বাউফলের রাস্তাঘাট, ভৌগোলিক যে একটা অবকাঠামো, ভৌতিক অবকাঠামো, এটা নিয়ে আমার চিন্তা আছে। যেহেতু এখন বাউফল স্থানে এমপি বিরোধী দলের লোক, এবং সেক্ষেত্রে তার পাশাপাশি আমরা উন্নয়নমূলক সেবামূলক কাজে আগ্রহী এবং আমরা করবো। এবং এ ব্যাপারে যদি কোনো কেউ আমাদেরকে মেসেজ দেয় এবং স্বর্ণপন্ন হয়, আমাদের জায়গা থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, একজন শিক্ষক, একজন রাজনীতিবিদ হিসাবে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে রাজনীতিতে আসলে তারা ভালো করতে পারবে, কি পরামর্শ দিবেন তাদেরকে?
ভবিষ্যতে শিক্ষক, যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং কিলিং ইমেজের লোকগুলো যদি রাজনীতিতে আসে, তাহলে রাজনীতির পরিবর্তন আসবে। আসলে কি, রাজনীতি কোনো ভোগের কোনো বিষয় না, রাজনীতি একটা ত্যাগের বিষয়, এটা সেবামূলক কাজ। এখন এখানে তো মানুষ আপনাকে ডিস্টার্ব করবে, মানুষ তার প্রয়োজনে আপনাকে ডাকবে। এখন এই ধরনের ধৈর্য থাকতে হবে এবং মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণ থাকতে হবে। সাধারণত একটা বাচ্চা তার মায়ের কাছে যেমন কান্নাকাটি করলে বাচ্চা মা তাকে কিন্তু আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, হুটহাট করে তার উপরে কিন্তু চড়ো হয়ে যায়, সিদ্ধান্ত নেয় না। তাই এই শ্রেণীর লোকগুলো যদি রাজনীতিতে আসে, যে না আসলে আমি সেবা করব, আমি এটা সেবা হিসেবে বেছে নেব, মাইন্ডসেট থাকতে হবে যে আমি এখানে যাই মানুষের সেবা করবো, নিজের দিক ভাবলে হবে না, ভাবলে হবে। মানুষের কথা ভাবে রাজনীতিতে আসতে হবে। আপনার পরামর্শ এইটা। হ্যাঁ, এবং শিক্ষিত সচেতন লোকগুলো যদি সমাজে আসে, আপনার এবং আমার প্রত্যেকটা জায়গায় যার যার জায়গা থেকে যদি আমাদের ওইরকম একটা মাইন্ড সেট আপ হয়ে যায় যে আসলে আমার কি করা উচিত, কি করা উচিত না, উচিত না, আমার জন্য কি, আমার জন্য কি পজিটিভ, কি নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে আমাকে বর্জন করতে হবে, পজিটিভটা আমাকে গ্রহণ করতে হবে। এই মাইন্ড সেট আপের লোকগুলো যদি রাজনীতিতে আসে, তাহলে দেশ এবং জাতি এই ধন্যদশা থেকে, দুরবস্থা থেকে মুক্তি পাবে এবং তার কাছ থেকে কিছু পাবে। হ্যাঁ, তার কাছ থেকে কিছু পাবে। আচ্ছা, আমরা শেষের দিকে এসে পড়েছি। আসলে এই রাজনীতির ছোট্ট কেরিয়ারে আপনি এসে এই পর্যন্ত এসে কি পেয়েছেন, কি পান নাই, কোন জিনিসটা আফসোস রয়েছে এখন পর্যন্ত যেটা আমি পাইনি, আর কি পেতে চান? আমার রাজনীতির ক্যারিয়ারে আমি ছোট্ট পরিসরে এসে অনেক কিছুই পেয়েছি এবং অনেক কিছু দিতে পারি নাই। যেমন মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের শ্রদ্ধা স্নেহ পেয়েছি, কিন্তু মানুষের প্রত্যাশা যতগুলি, এগুলি আমি পূরণ করতে পারি না। এটা আপনার ব্যর্থতা। এটা আমার মানুষের ভালোবাসা পেয়েছে, এটা আপনার সফল। হ্যাঁ, কিন্তু তারা ভালোবাসা আমাকে দিয়েছে, তার বিনিময় গেভ এন্ড টেক, দেওয়া এবং না। এখন তারা আমাকে দিয়েছে, কিন্তু তারা তো আমার কাছ থেকে একটা কিছু প্রত্যাশা করে, আশা করে সবাই। এখন সেই ধরনের সক্ষমতা এখন পর্যন্ত আমার ভিতরে হয় নাই। তবে আশা রাখি, আশা রাখি আমিও মানুষের আশা এবং প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। জি, আমরা জানলাম আমাদের এই অনুষ্ঠানে এতক্ষণ সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লেগেছে এবং আমার দর্শকদের যদি কিছু বলেন আপনি। এখানে এসে আমাকে খুব একটি অনুপ্রেরণা জুগিয়েছে যে আসলে তার চিন্তা আর তার ভাবনা মানুষের কাছে, মানুষের কথাগুলি বা রাজনীতিবিদ, সামাজিক, শিক্ষাবিদ এই ব্যক্তিদের কথাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি যে কৌশল বা একটি মাধ্যম সে অবলম্বন করেছে, এটা দেখে আমি অভিভূত হয়েছি এবং আমি এবং আমার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদেরকে বিশেষ করে তাকে অভিনন্দন, আর আপনাদেরকে অভিনন্দন। আপনারা আমার এই প্রোগ্রাম ধৈর্য ধরে দেখার জন্য। সকলে সাথে থাকবেন পরবর্তী প্রোগ্রামের জন্য। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই প্রোগ্রামে আপনাকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই সামান্য উপহার আপনাদেরকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এবং সকল দর্শকদেরকে ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, আজকে এই ছিল আমাদের আয়োজন। আমাদের অতিথির সাথে আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তুলে ধরবো আপনার জীবনের গল্প, আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা, অনিয়ম, প্রতিবার কথা আমাদেরকে জানাতে পারবেন। দেখা হবে আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।